দেখো দেখো, আজ মনে হচ্ছে মা রাগ করে বাড়ি ছেড়ে চলেই গেল, তাও আবার এরকম রাতের অন্ধকারে। দেখো রাস্তায় একটাও লোক নেই, বোঝো কাণ্ড। এই রাতের অন্ধকারে মানুষটা একা একা কোথায় যাবে বলো তো? এত রাগ করলে হয় বাবু, বলো তো? আমাদের চিন্তা হয় না? ওহো, পেছন পেছন বাবা আর ভাইও আসছে। আরে বাহ, এই তো আমিও তো আছি। বুঝলে, আজ মনে হচ্ছে এই রাত দুপুরে আমরা চারজনেই বাড়ি ছেড়ে পালাচ্ছি। এখন বাজে ভোর 4:45। তো শীতকাল বলে দেখো মনেই হচ্ছে না এটা ভোরবেলা। চারিদিক অন্ধকার, শুনশান, একটা রাস্তার লোক নেই। আমরা কিন্তু সপরিবারে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। ভেবেছি একটা টোটো নেব, কিন্তু তারও দেখা নেই। হেঁটেই চলেছি হেঁটেই চলেছি, বহু হাঁটার পর বহু কষ্টে একটা টোটো পেলাম। রাস্তাটা দেখে তোমরা হয়তো চিনতে পারছো, এটা হচ্ছে তেগুড়ি বাজারের ষষ্ঠীতলা, মানে জাস্ট নবদুর্গা পার করলাম আর আমরা তখন একটা টোটো পেলাম। আর চলে এলাম সোজা নবদ্বীপ স্টেশন। দেখো কি সুন্দর একটা বাস যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ বাসটা। আর স্টেশন চত্বরে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা ভোরবেলা, কারণ এখানে প্রচুর লোক। আর এখানে দেখো পেপার ইনসার্ট দেওয়া হচ্ছে। তো চলো, স্টেশনে এসে আমরা 1 কাপ করে চা খেলাম, কারণ ভোরবেলা আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরোইনি। তো এখানে এসে একটা চা খেলাম সবাই একটা করে। আর তারপরে চলেছি আমরা এসকেলেটার দিয়ে। এসকেলেটার বন্ধ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান ব্লগ। আজকে আমরা আবার যাচ্ছি দীঘা। আজকে যাচ্ছি আমার ফ্যামিলির সাথে। এই যে আমার ফ্যামিলি রয়েছে পেছনে। আজকে আমরা ভোর 5টার ট্রেন ধরছি, পাহাড়িয়া এক্সপ্রেস, ফ্রম নবদ্বীপ টু দীঘা। না, তোমাদের এবার বলেই দিলাম, আমরা রাগ করে বাড়ি ছেড়ে দীঘা চলে যাচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে স্টেশনে পৌঁছালাম। আর স্টেশনে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন আমাদের ঢুকে গিয়েছে, পাহাড়িয়া এক্সপ্রেস। আর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম, আমাদের রিজার্ভেশন টিকিট ছিল। তো সবাই মিলে ট্রেনে উঠে বসে পড়লাম। আমাদের কম্পার্টমেন্টটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, তো আমরা যে যার মতো একটু ফাঁকা ফাঁকা করেই বসে পড়লাম সিটে। আর তারপর ছেড়ে দিল নবদ্বীপ থেকে ট্রেন। আর চলেছি আমরা দীঘার উদ্দেশ্যে। জানো তো, এইরকম রাতের বেলাতে আমি কখনো ওরকম এক্সপ্রেস ট্রেনে উঠিনি। মানে ফাঁকা এরকম শুয়ে বসে যাওয়ার ব্যাপারটা আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি আগে। আর এই যে ওপরে ওঠার এই ব্যাপারটা, এটাও আমার কাছে একদম নতুন। তো আমি কিছুতেই উঠতে পারছি না, বাবা আর ভাই আমাকে ভীষণভাবে গাইড করছে। তো তারপরে ওদের গাইড নিয়ে আমি ওপরে উঠলাম কোনো রকমে। এই ফার্স্ট টাইম আমি এরকম ওপরে উঠে বসলাম। আমি তো হাসতে হাসতে পাগল। আর খানিকটা ভয়ও লাগছিল আমার, এভাবে যদি দুম করে উল্টে পড়ে যাই তো হয়ে গেল। আবার বাড়িতে উঠে এমনভাবে ভিডিও করছি আমি যেন প্যারাশুটে উঠেছি। বসে থাকতে থাকতে আবার একটু শুয়েও নিলাম, একটু ঘুম পাচ্ছে তাই একটু ভাবলাম ঘুমাবো। আর এদিকে দেখো মা নিচে বসে আছে গুটিসুটি হয়ে। তারপরে দেখো সবার অবস্থা, সবাই যে যার মতো চাদর টাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর দেখো আমি একটু শুয়েই আবার উঠে পড়লাম, কারণ না আমার শুয়ে আমার মাথাটা ঘুরছিল, সেই জন্য উঠে পড়লাম। আর দেখতে দেখতে হাওড়া চলে এলাম। হাওড়া আসতেই দেখলে যেমন ভিড়, সবাই উঠে পড়েছে, আর শুয়ে থাকার কোনো স্কোপ নেই। আর এইবার পেয়ে গেছে জোর খিদে। মা বাড়ি থেকে লুচি আর ছোলার ডালের তরকারি বানিয়ে নিয়ে গেছে, ওই ভোরবেলাতেই মা এসব করেছে। মা তো দশভুজা হয় জানোই। আর তারপর একটু আমি জায়গা পেলাম, উপর থেকে নিচে নেমে চলে এসেছি। আমার উপরে একদম ভালো লাগছিল না, নেমে এসে মায়ের কোলে মাথা দিয়ে একটু শুয়ে পড়লাম। অ্যান্ড ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেলাম। মায়ের মুখে হাসি দেখেছো? এই প্রথমবার আমরা ফ্যামিলির 4জন মিলে কোথাও ঘুরতে গেলাম, তাই আজ প্রত্যেকেই আমরা ভীষণ খুশি। দেখো মা এসেছে, আবার পিঠে করে দুটো ময়ূরও নিয়ে এসেছে। বাই তবে দীঘা স্টেশনটা না ভীষণ সুন্দর লাগে আমার। আমি এর আগে একবার এসেছি দীঘা, আমরা ছোটরা মিলে এসেছিলাম, আমার মাসি আর আমার বোনরা। আর এবার আমরা এসেছি আমাদের বাবা মাকে নিয়ে। সব থেকে বড় বিষয় কি জানো, আমার বাবা মা এর আগে কখনো সমুদ্র দেখেনি। তাই আজকে আমি আর আমার ভাই মিলে আমার বাবা মাকে ফার্স্ট টাইম সমুদ্র দেখাবো। ছোট থেকে তো ওনারা আমাদের জন্য প্রচুর কিছু করেছেন, বড় হওয়ার পর আমরা যদি ওনাদের এই টুকরো টুকরো খুশিগুলো দিতে পারি, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে, তাই না বলো? তাকাতেই পারছো না রোদে। শেষ, তুমি সমুদ্রের শেষ দেখলে? দেখলে আমার মায়ের এক্সপ্রেশনটা, দেখলে? এত জলরাশি দেখে মুগ্ধ হয়ে তাকিয়েই ছিল, তাও আবার সমুদ্রের শেষ দেখবে বলে, ভাবো। তো যাই হোক, ট্রেন থেকে নেমেই আমরা সমুদ্রে চলে এসেছিলাম সমুদ্র দেখবো বলে, কারণ আজকে স্নান করার কোনো প্ল্যান নেই। তো এবার আমাদের হোটেল খুঁজতে হবে। বেশ কয়েকটা হোটেল দেখার পর এই হোটেল রোজানা, এটা আমাদের ঠিকঠাক মতো হলো। তো এখানেই আমরা হোটেল রুম নিলাম, একটা রুমই নিয়েছিলাম। রুমটা খুব সুন্দর, ওয়াশরুমটাও খুব ভালো, আর সব দিক থেকে খুব সুন্দর পেয়েছি আমরা হোটেল রুমটা। একটা কাবার্ড আছে, ব্যাপক লেগেছে আমার। তো যাই হোক, আজকে প্ল্যান আছে আমাদের যে খাওয়া দাওয়া করে, যেহেতু আমরা ভোরবেলাতে খুব ভোরে উঠেছি, আর আমি তাও বা একটু ঘুমিয়েছি, মা তো একদমই ঘুমায়নি, রান্নাবান্না করতে হয়েছে। তো সেই জন্য এখন আমরা আর বাইরে বেরোবো না, মানে সমুদ্রে যাব না, সমুদ্রে স্নানও করবো না। শুধুমাত্র আমরা ঘরে মানে রুমে স্নান করে নিয়ে বাইরে একটু যাব, খাওয়া দাওয়া করবো, এসে আমরা একটু ঘুমাবো। দেখো দীঘার হোটেল থেকে এই বাইরের নাজারাটা দেখতে এত সুন্দর লাগে, কি ভুলবো। চারিদিকে বড় বড় হোটেল, ভীষণ সুন্দর লাগে দেখতে। আমরা 3rd ফ্লোরে ছিলাম, তাই লিফটের সাহায্যে আমরা নিচে নেমে আসলাম। এত টায়ার্ড, আর লিফট থাকলে কেনই বা হেঁটে আসবো, তাই না বলো?
তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমরা নিউ দীঘাতে আছি। আর এই যে আমাদের হোটেলটা একদম সমুদ্রের কাছে, একদম 5 মিনিটেই সমুদ্রে পৌঁছে যাব। প্রথমবার যখন আমি দীঘা এসেছিলাম তখন যে হোটেলটা ছিলাম, হোটেল আমার দীঘা, সেই হোটেলটা ঠিক আমাদের এই রোজানা হোটেলের পাশেই। সেই ব্লগটাও তোমরা আশা করছি দেখেছো, আর যদি না দেখে থাকো এক্ষুনি কিন্তু এটা শেষ করে দেখে আসবে। এবার এসেও আমরা হোটেল আমার দীঘাতেই প্রথম গিয়েছিলাম, কিন্তু ওখানে রুম অ্যাভেলেবেল নেই, সেই জন্য পাশেরটা আমরা নিলাম। অবশ্য তার আগে আরও কয়েকটা দেখেছি, তো সব মিলিয়ে আমাদের এটা বেস্ট লেগেছে, তো ওই জন্য এখানেই আমরা থাকলাম। এবার চলে এসেছি নিমন্ত্রণ হোটেলে। তোমাদের বলে রাখি, দীঘা গেলে এই হোটেলেই খাবে, ভীষণ সুন্দর এদের খাবার। তো যাই হোক, তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে এবার আবার আমরা হোটেলে ব্যাক করলাম। হ্যাঁ, হোটেল ভাড়াটা বলি, আমরা 2 নাইটের জন্য হোটেল রুম নিয়েছিলাম। তো 2 নাইটের জন্য রুম রেন্ট ছিল 2700 টাকা। তো রুমে গিয়ে প্রচুর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে, সন্ধে ওভার হয়ে গেছে। তো তারপরে আবার আমরা কোনো রকমের রেডি হয়ে বাইরে বেরোলাম। এবার একটু খাবো চা, আর মা তো একদম অ্যাজ ইউজুয়াল প্লেটে করে চা নিয়ে হাজির। এখানে গাড়ি বুক করে ঘুরতে যাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা নিশ্চয়ই জানো, তবুও আমি একবার ভিডিও করে নিলাম ওই ফোন নাম্বারটা, যদি কখনো কাজে লাগে। আমরা ঠিক করলাম আজকে সন্ধ্যেটা ওল্ড দীঘা ঘুরবো, তো সেই মতো আমরা একটা টোটো করে নিলাম আর চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। তবে ওল্ড দীঘাতে আমিও প্রথমবার আজকে আসছি, আগের বার এসে আমরা ওল্ড দীঘাতে যাইনি, নিউ দীঘাতেই ছিলাম। আর ওল্ড দীঘাতে এসে সোজা চলে গেলাম একদম সমুদ্র সৈকতে। রাতের অন্ধকার, তবুও দেখো কত ভিড়, কত জায়গার মানুষ, সবাই এক পলকে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে মন ভরে উপভোগ করছে। বাপরে, আমিও হাতে 1 কাপ চা নিয়ে চায়ের চুমুকের সাথে সাথে এই অপরূপ সুন্দর সমুদ্রকে উপভোগ করলাম। এইবার দেখো মাছের ভাণ্ডার। দীঘা আসবো আর মাছ না, মাছ খাই না, মাছ দেখি। মাছের এত গন্ধ লাগে যে আমি কখনোই ওই মাছ খেতে পারি না। তো শাড়ি দিয়ে সাজানো মাছগুলোকে দেখে নিয়ে চলে এলাম আমাদের প্রিয় ফুচকা খেতে, কারণ আমরা যেখানেই যাই ওই পাটির হাতে নিয়ে ফুচকা না খেলে আমাদের ঠিক মন পোষায় না। ফুচকাটা খুব একটা ভালো টেস্ট পেলাম না, আমাদের দিকটার মতো আমার ঠিক লাগলো না, তো সেই কারণে ফুচকাটা বেশি খেলাম না। এবার খাচ্ছি আইসক্রিম, এত প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেও আইসক্রিমটাও আমার চাই, মানে আমাদের চাই। তারপরে চলে এলাম এখানে চিংড়ি মাছ, মানে অনেক রকম মাছের চপ হচ্ছে, তো আমরা চিংড়ি মাছের চপটা খেলাম এবং তারপরে আবার আমরা নিউ দীঘাতে ব্যাক করলাম। নিউ দীঘা এসে আবার সোজা চলে এলাম সমুদ্রের ধারে। রাতের সমুদ্রের গর্জন ভীষণ সুন্দর লাগে। আর এখানে দেখো কত রকম কুটির শিল্প, মানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর তারপরে চলে এলাম আবার নিমন্ত্রণ হোটেলে, সেখান থেকে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর এই দেখো একদম রাত এখন অনেকটা বাজে, রাস্তায় লোকজনও কম। আমরা একটা স্প্রাইট কিনে ঘরে চলে এলাম, আর ঘরে এসে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের গোটা একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অপেক্ষা এখন কালকের দিনটার। চলো, গুড মর্নিং। আজকে রবিবার আর ঘড়িতে বাজে এখন 9:30। সকালবেলা ঘুম থেকে উঠে বাবা নিচে গিয়ে আমাদের জন্য চা নিয়ে এসে দিয়েছে, তাই আমি আর মা এখন চা খাচ্ছি একটু বসে। আর তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। আর আমার ভাইকে দেখো, কোনো মতে ওকে টেনে তোলা যাচ্ছে না, কোনো রকমে তুলে আর সবাই মিলে রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি, যাবো আমরা সমুদ্র স্নানে। দেখো আমার মাকে আজকে আমার কুর্তি পরিয়ে দিয়েছি। আমার মা বেসিক্যালি চুড়িদার বা কুর্তি পরে না, শাড়িই পরে, কিন্তু সমুদ্রে তো আর শাড়ি পরে স্নান করতে নামা যায় না, তাই জন্য মাকে আমি আমার কুর্তিটা পরিয়ে দিয়েছি। মাকে কিন্তু আজকে আমার একদম সুইট 16 লাগছে, কি বলো তোমরা, তাই না? এমনিতেই সমুদ্রে স্নান করলে দারুণ এনজয় হয়, সেটা আমি প্রথমবার এসেই বুঝেছি, কিন্তু মা কতটা এনজয় করে, কতটা আনন্দ পায়, সেটা আমি দেখার জন্য ভীষণ আগ্রহী। সাথে বাবাও আছে, বাবারও এই প্রথমবারই সমুদ্রে নামা হবে। সমুদ্রের ধার তো, সেই জন্য শীতটা খুব একটা বেশি লাগে না, তবে প্রচণ্ড রোদ থাকে, মানে তাকানোই যায় না। আর আমরা বেরিয়েই প্রথমে আসলাম এই চায়ের দোকানে, এইখানে চাটা খুব সুন্দর হয়। জানি অনেকক্ষণ টাইম লাগবে আমরা জলে লাফাবো, কারণ প্রথমবার এসে আমরা 4 ঘন্টা জলে ছিলাম, তো এবারও সেই রকমই হবে সেই ভেবেই আমরা কিছু খেয়ে নিলাম, মানে পরোটা লুচি এইসব খেয়ে নিলাম একটু ব্রেকফাস্টে। তারপরে চলে এলাম একদম সোজা সমুদ্রের ধারে। এসে দেখছি তখনও জোয়ার চলছে, আর আমার মায়ের মুখটা দেখো ভয়ে শুকিয়ে গেছে, ভাবছে এই এত জলের মধ্যে নামবো কি করে। আর যারা এই জোয়ারের মধ্যেও নেমেছে জলে, তাদের দিকে ভয়ে অস্থির হচ্ছে। তো যাই হোক, এখন ভাটা হওয়ার টাইম নয়, তাই জোয়ারটা তো থাকবেই, তবে একটু কমেছে জোয়ারটা, সেই জন্য আমরাও একটু নেমে পড়লাম, তা নাহলে দাঁড়িয়েই থাকতে হবে, বেলা গড়িয়ে যাচ্ছে। প্রথমে বাবা, মা আর ভাইয়ের একটু ভিডিও শ্যুট করে নিলাম, তারপরে বাবাকে দিলাম ফোনটা যে আমাদের একটু ভিডিও করে দাও। তো মাকে নিয়ে আমি নামছি, মা তো ভয়ে অস্থির, কিছুতেই মানে সাহস পাচ্ছে না।
জলে ভীষণ ভয় পাই, কিন্তু সমুদ্রে গেলে কেমন যেন একটা আলাদাই সাহস জন্মে যায়। কিছুক্ষণ ভিডিও করার পর তারপর ফোনটাকে আমাদের রুমে রাখতে পাঠিয়েছিলাম বাবাকে দিয়ে। তারপর আমরা প্রায় 4 ঘন্টা 4 জনে মিলে লাফালাফি করেছি জলে। বাবা মাও যেন আমাদের মতো ছোট হয়ে গিয়েছিল। আর এইটা দেখার অপেক্ষাতেই আমি ছিলাম। সারাক্ষণ কাজকর্মে ব্যস্ত আর সাংসারিক চিন্তায় মগ্ন থাকা মানুষ দুটোকে যখন এত মন খুলে আনন্দ করতে দেখলাম, আমাদের মনটা জুড়িয়ে গেল। এর পরবর্তী আর কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। আমরা রুমে এসে অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপর নিউ দীঘাতেই সন্ধ্যেটা কাটিয়েছিলাম। পরের দিন সকাল 10:30টায় আমাদের ট্রেন। ফিরে যাচ্ছি এখন নিজের বাড়ি। আর নিয়ে যাচ্ছি অনেক, অনেক, অনেক সুন্দর স্মৃতি। আর আমাদের এই দীঘা ট্রিপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। টাটা।